গুড মর্নিং ছাত্ররা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের। আমরা সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম। সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 অর্থাৎ তাপগতিবিদ্যা নিয়ে বিশদ আলোচনা দেখেছিলাম। ম্যাথমেটিক্যাল টার্মস বা সৃজনশীল প্রশ্ন অনুশীলন সেটাও আমরা শুরু করেছি গত ক্লাসে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসেও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিছু ম্যাথ দেখিয়েছিলাম তোমাদের, কিছু হোমওয়ার্কসও দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো ট্রাই করছো, বাট দুঃখজনক হলেও সত্যি তোমাদের রেসপন্সের পরিমাণটা খুবই নগণ্য। ক্লাস করছো কি করছো না, বুঝতে পারছো কি পারছো না, এবং হোমওয়ার্ক দেওয়ার পর সেটার রেসপন্স সব কিছু মিলিয়ে রেসপন্সটা খুবই কম হচ্ছে। ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্যই, অনলাইনে ক্লাস হোক বা সরাসরি তোমাদের ক্লাসরুমে ক্লাস হোক, সব প্রচেষ্টাই তোমাদের জন্য। আমরা টিচাররা আছি তোমাদের জন্য। যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলো ফলো করছো, এখন এরকম একটা পরিস্থিতিতে এর বাইরে কোনো অল্টারনেটিভ ওয়ে আমাদের কাছে নেই যে অনলাইন ক্লাস না করে অন্য কোনোভাবে তোমাদের সাথে কমিউনিকেট করার। এটাই যেহেতু একমাত্র ওয়ে, এটাকে আমরা যত প্রপারভাবে কাজে লাগাতে পারি আমাদের জন্য সেটা তত বেশি বেটার হবে। বন্ধের আগে অর্থাৎ ঈদ ভ্যাকেশনের আগে আজকেই লাস্ট ক্লাস হচ্ছে, এবং চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার উপরও আজকে শেষ ক্লাস। এরপরে বন্ধের পরে আমরা যখন আবার ফিরে আসবো পরের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো এই বন্ধের সময়টাতে এই চ্যাপ্টারের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালো করে তোমরা স্টাডি করবে। সৃজনশীল প্রশ্নগুলো কী কী ধরনের প্রশ্ন হতে পারে বিভিন্ন টপিকের উপর, সেগুলো আরও বেশি বেশি করে স্টাডি করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যাতে পরবর্তীতে এই চ্যাপ্টারের উপর আর কোনো প্রবলেম তোমাদের না থাকে। এই জন্য বন্ধের এই সময়টা একটু কাজে লাগাবে এবং সামনের দিকে টপিকগুলো, সামনের দিকে চ্যাপ্টারগুলো একটু আগাম স্টাডি করার চেষ্টা করবে। তো আজকের ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে কিছু ম্যাথ দেখিয়েছিলাম তাপগতিবিদ্যা রিলেটেড। আজকের ক্লাসেও আরও কিছু ম্যাথ আশা করি বোঝার চেষ্টা করব। প্রথমে ম্যাথের প্রশ্নটা একটু আমরা দেখি। কার্নো ইঞ্জিন নিয়েই ম্যাথটা থাকছে। কার্নো ইঞ্জিন অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক এই চ্যাপ্টারের। কার্নো ইঞ্জিন রিলেটেড গ্রাফ থেকে ইঞ্জিন রিলেটেড দক্ষতা, বিভিন্ন প্রক্রিয়ায় কার্নো ইঞ্জিনের বিভিন্ন ধাপে কাজের পরিমাণ নির্ধারণ ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যাথ এসে থাকে। আমরা উদ্দীপকটা আগে একটু দেখি। কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত, একটা অনুপাত দেওয়া আছে 1:2, 1:2। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণবিক বা দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। যেহেতু দ্বিপরমাণু গ্যাস সেহেতু গামার ভ্যালুটা দেওয়া আছে 1.4। আমরা কার্নো ইঞ্জিনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা নির্দেশক চিত্র সেটা যদি একটু ফলো করি, এই উদ্দীপকের সাপেক্ষে এ বি সি ডি 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। 4টা পয়েন্টে এই বিন্দুতে আয়তন, চাপের ভ্যালুগুলো অর্থাৎ যেগুলো ডিনোট করা হচ্ছে P1 V1, P2 V2, P3 V3, P4 V4, আর এ থেকে বিতে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা থাকছে T1, সি থেকে ডিতে যেতে তাপমাত্রা থাকছে T2, T1-এর তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই হলো আমাদের উদ্দীপক। কী কী মান দেওয়া আছে প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, ইঞ্জিনের কর্মদক্ষতা কি? সবাই আমরা জানি এই প্রশ্নটার উত্তর। খ নম্বর প্রশ্ন, রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন? এই প্রশ্নটার উত্তরও আমাদের জানা থাকার কথা। আমরা যখন ক্লাসে ডিসকাশনে টপিকগুলো ডিসকাশন দেখেছিলাম তখন রুদ্ধতাপীয় সংকোচন, প্রসারণ, সমস্যা সংকোচন প্রসারণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এগুলো আবার একটু দেখে নেবে। গ নাম্বার, সরাসরি ম্যাথে চলে যাই। গ নাম্বার, এ থেকে বি বিন্দুতে কৃত কাজ হিসেব করো। কাজ সম্পর্কিত প্রশ্ন আমরা আগেও দেখেছি বা গত ক্লাসেও বলেছিলাম। আজকে মেনলি এই ম্যাথটা দেখানোর
কারণ হচ্ছে এখানে একটা অনুপাত বলা আছে, এরকম রেশিও বেসড কোয়েশ্চেন আসে। তো এরকম যখন অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কিভাবে করব, সেই জন্য এই প্রশ্নটা দেখা। এ থেকে বি বিন্দুতে যেতে যখন কৃতকাজ হিসেব করব, দেখো কার্ণচক্রের 4টা ধাপে আমরা জানি। প্রথম ধাপ সমষ্ণ প্রসারণ, অর্থাৎ এ থেকে বিতে হবে সমষ্ণ প্রসারণ, বি থেকে সিতে হবে রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডিতে হবে সমষ্ণ সংকোচন, আবার ডি থেকে এতে হবে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এ থেকে বিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এ থেকে বিতে পুরো প্রক্রিয়ায় তাপমাত্রা থাকে T1, যেহেতু এটা সমষ্ণ প্রসারণ। আবার সি থেকে ডিতে এটাও সমষ্ণ প্রক্রিয়া, যদিও সমষ্ণ সংকোচন, এক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হয় না, T2 একটা ফিক্সড ভ্যালু থাকে। তাহলে এবার কৃত কাজ যদি হিসেব করতে হয়, আমরা এ থেকে বিতে জানি সমষ্ণ প্রসারণ হচ্ছে আয়তন প্রসারিত হচ্ছে, দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়েশন হবে W=nR T1 ln V2 ডিভাইডেড বাই V1। যেহেতু আমার বলা হচ্ছে প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের যে অনুপাত সেটা 1:2 হারে হয়। প্রতিটা স্তরে দেখো আয়তনের প্রসারণ হচ্ছে, কিন্তু চাপের ভ্যালু হ্রাস পাচ্ছে। পরের স্তরেও আয়তন যখন প্রসারিত হচ্ছে চাপের ভ্যালুটা কমে যাচ্ছে। আবার আয়তন যখন সংকুচিত হচ্ছে চাপের ভ্যালুটা একটু বাড়ছে দেখতে পাচ্ছি। আয়তন আরও কমে গেলে চাপের ভ্যালু আরও বেড়ে যাচ্ছে। এই রকম আয়তনের সংকোচন প্রসারণ হোক বা চাপের সংকোচন প্রসারণ হোক, প্রথম ধাপের সাথে পরবর্তী ধাপের রেশিওটা থাকে 1:2 হিসেবে। তাহলে আমরা এবি যে প্রক্রিয়াটা সেটা নিয়ে কথা বলছিলাম। এ হতে বি বিন্দুতে এতে যদি ভলিউম V1 হয়, আয়তন V1 হয়, বিতে আয়তন V2 হয়, তাহলে গ্রাফ থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে আয়তনটা বেশি, অর্থাৎ V2 আয়তন V1-এর তুলনায় বেশি হবে। তাহলে রেশিও অনুযায়ী V1 যদি V ধরি, তাহলে V2 আমরা ধরবো টুয়াইস V, যেহেতু রেশিও বলা আছে 1:2, 1:2। আর কি ভ্যালু দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে 3 মোল, মোলার গ্যাস দ্রব্যক, এই ভ্যালুটা মুখস্থ থাকবে আমাদের। T1 টেম্পারেচার বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ক্যালভিনে কনভার্ট করলাম। তাহলে এবার কৃত কাজের পরিমাণ যদি নির্ণয় করি, W=nRT ln V2 ডিভাইডেড বাই V1, সূত্র অনুযায়ী V2 টুয়াইস V, V1 V মান বসিয়ে ক্যালকুলেশন করলে কৃত কাজ পেয়ে যাব 5239.67 জুল, 5239.67 জুল। তাহলে গ নাম্বারের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার ঘ নাম্বার প্রশ্নটা খেয়াল করি একটু। প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? ইঞ্জিনের দক্ষতা নিয়ে বলা হচ্ছে। আমরা দক্ষতার ইকুয়েশনটাও জানি। দক্ষতার ইকুয়েশন আমরা গত ক্লাসেও জেনেছিলাম যে দুইভাবে ইকুয়েশনটা লিখতে পারি। এখানে টেম্পারেচার রিলেটেড যে ইকুয়েশনটা সেটাই ব্যবহার করছি। সেটা কি ছিল? গামা ইকুয়ালস 1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। এখন এই ইকুয়েশনে দেখো T2 আর T1-এর ভ্যালু আমাদের জানতে হবে। T1-এর ভ্যালু তো প্রশ্নে দেওয়াই আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2-র ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। এ থেকে বিতে যেটা ছিল সমষ্ণ প্রসারণ, এই প্রক্রিয়ায় উষ্ণতা বা তাপমাত্রার যেহেতু পরিবর্তন হয় না, এ থেকে T1 টেম্পারেচার নিয়ে শুরু করে বি বিন্দুতেও তাপমাত্রা থাকে কিন্তু T1। এখন আমার বের করতে হবে T2। তাহলে বি থেকে সিতে আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা ফিক্স থাকতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন নাই, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হবে। খেয়াল করো, বি বিন্দুতে বলেছিলাম তাপমাত্রা কত? T1। তাহলে সি বিন্দুতে এসে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং সেটা হয়ে যাচ্ছে T2। তাহলে এই রেঞ্জে বি সি এই প্রক্রিয়ায় বা এই ধাপের যে ভ্যালুগুলো বা এই ধাপ নিয়ে যদি আমরা কাজ করি, আমরা টেম্পারেচার T2 সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এখন বি বিন্দুতে দেখলাম টেম্পারেচার T1, তাহলে সি বিন্দুতে টেম্পারেচার হচ্ছে T2, কারণ বি সি এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা ফিক্স থাকবে না, তাপমাত্রা চেঞ্জ হবে, যে কারণে T1 থেকে চেঞ্জ হয়ে তাপমাত্রা হয়ে গেল
T2। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা দুইটি সম্পর্কসূচক ইকুয়েশন দেখেছিলাম আমাদের রেগুলার ডিসকাশনে। আশা করি তোমাদের মনে আছে যে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমার এখানে প্রশ্নের ভ্যালু দেওয়া আছে আয়তন এবং তাপমাত্রার, কাজেই সেই সম্পর্কিত যে ইকুয়েশনটা সেটা আমরা ব্যবহার করব। ইকুয়েশনটা ছিল T1 V1 to the power gamma minus 1 equals T2 V2 to the power gamma minus 1, কারণ আমরা ভ্যালু বের করতে চাচ্ছি T2 এর। V1 V2 আমরা জানি, T1ও জানি, তাহলে এই সম্পর্ক বা এই সমীকরণটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের পক্ষে T2 এর ভ্যালুটা বের করা সম্ভব হবে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় V1 V2-র ভ্যালু কী ধরবো? একই রকম, দেখো রুদ্ধতাপীয় প্রসারণ যেহেতু হচ্ছে বি বিন্দুর ভলিউম কম, সি বিন্দুর ভলিউম বেশি, বি বিন্দুর ভলিউম যদি ভি ধরি, সি বিন্দুর ভলিউম V2 ধরি, বি বিন্দু V1 আর সি বিন্দু V2 ধরি, তাহলে V1 যদি ভি হয় V2 হবে টুয়াইস ভি, জাস্ট তার দ্বিগুণ হয়ে যাবে। এইবার ভ্যালুগুলো বসাই। গামার ভ্যালু দেওয়া আছে প্রশ্নে 1.4, তাহলে ভ্যালুগুলো বসালে তোমরা T2 এর যে মানটা পাবে ক্যালকুলেশনের পরে সেটা দাঁড়াবে 229.63 কেলভিন। T2 ইকুয়ালস হবে 229.63 কেলভিন। তাহলে T1 প্রশ্নে দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, T2 আমরা বের করলাম 229.63 কেলভিন। এবার আমরা দক্ষতা এটা নির্ণয় করতে পারি, এটা ইকুয়ালস 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। যদি মান বসাই এটা ইকুয়ালস দাঁড়ায় 24.2%। তাহলে আমাদের প্রশ্নে কি বলা হয়েছিল, প্রশ্নটা আবার একটু খেয়াল করি, যদি বলা হয়েছিল দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? তাহলে আমরা দক্ষতা নির্ণয় করে দেখলাম দক্ষতা তো 33%ই হলো না, তাহলে 33%-এর বেশি হওয়া সম্ভব নয়। এতটুকু পর্যন্ত এই ম্যাথ করলেই এনাফ। যদি এরপর প্রশ্নে লেখা থাকে দক্ষতা 33% অ্যাটেইন করতে হলে কি করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা দক্ষতা বাড়ানোর প্রসেস জানি। গত ক্লাসে আমরা দেখেছি দুইটা ওয়েতে কাজ করতে পারি, আইদার উৎসের তাপমাত্রা বাড়িয়ে অথবা গ্রাহকের তাপমাত্রা কমিয়ে, যে কোনো একটা প্রসেসে তোমরা সেটা দেখাবে যে 33% অর্জন করতে হলে কি করা যেতে পারে। তো এখানে যেহেতু এতটুকু বলা হয়েছে 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি, এইখানকার জন্য এখন দক্ষতা নির্ণয় করব, এতটুকুই এনাফ, এর বেশি করার প্রয়োজন নেই। আচ্ছা, সি নাম্বার অঙ্কে আমরা দেখেছিলাম, গ নাম্বার অঙ্কে এ থেকে বিতে যেতে কৃত কাজ, এই অঙ্কের এই ম্যাথের একটু এক্সটেনশন হিসেবে যদি দেখতে চাই, সি থেকে ডিতে আমরা এ থেকে বিতে তো ছিল সমষ্ণ প্রসারণ, এ থেকে বিতে, এখন সি থেকে ডিতে যদি আমার যেতে কাজ কৃত কাজ কী হয় নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে কী হবে, সি থেকে ডিতে কিন্তু সমষ্ণ সংকোচন। এই ক্ষেত্রে তাহলে এবার V1 V2 বা ভলিউম চেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করব? দেখো সি বিন্দুতে ভলিউমটা বেশি, ডি বিন্দুতে ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে সি বিন্দুর ভলিউম সেটা আমি ধরলাম V3, সেটা যদি যেহেতু বেশি টুয়াইস ভি ধরি, আর ডি বিন্দুতে ভলিউম V4, তাহলে সেটা 1:2 ওই রেশিও অনুযায়ী কমে হবে ভি পরিমাণ, অর্থাৎ আগের চেয়ে অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার সংকোচনের জন্য ইকুয়েশনটা আমরা দেখেছিলাম প্রসারণের আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন বসে, প্রসারণের জন্য যে ইকুয়েশন তার আগে জাস্ট একটা মাইনাস বসালেই হয়, nRT ln V2 বাই V1। তাহলে এক্ষেত্রে V2 আমরা ধরেছি V4, যেহেতু সিডি প্রক্রিয়ার জন্য কাজ করছি, আর V1 ধরছি V3। তাহলে মানগুলো বসালে, মানগুলো বসিয়ে কাজ কি পেতে পারি এটা তোমরা একটু ক্যালকুলেশন করবে। এই প্রক্রিয়ায় সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কিভাবে নির্ণয় করা সম্ভব হয়, এই জিনিসগুলো আমরা ডিসকাশন করেছি এবং ম্যাথগুলো দেখেছি। আশা করি এই টাইপের যতগুলো ম্যাথ আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং যে হোমওয়ার্কগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো একটু কমেন্ট বক্সে শেয়ার করবে। পরের ম্যাথে পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই।
লাস্ট কোয়েশ্চেন আমাদের। দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। এই প্রক্রিয়ায় একটা প্রক্রিয়া আমরা কনসিডার করছি। এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। আবার বি আরেকটা প্রক্রিয়া কনসিডার করছি। বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলো। দুইটা প্রক্রিয়া কনসিডার করছি। এ এবং বি এই প্রক্রিয়ায় 2 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাষ্পে পরিণত করছি। আবার বি প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করছি। আর যে ভ্যালুগুলো দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। প্রশ্নগুলো একটু খেয়াল করি। ক নম্বর প্রশ্ন, পানির ত্রৈধবিন্দু কাকে বলে, ত্রৈধবিন্দু কি, পানির ত্রৈধবিন্দু কাকে বলে, এই বিষয়গুলো তোমরা আগে দেখেছো, জেনেছো ক্লাসে। খ নম্বর, পিভি লেখচিত্রের রুদ্ধতাপীয় রেখাকে সম এনট্রপির রেখা বলা হয় কেন? দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা সেম থাকে বলে এনট্রপির কোনো পরিবর্তন হয় না। এনট্রপির বেলায় আমরা প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। এই দুটা বিষয়ে কনফিউজড হয়ে যাবে না। রুদ্ধতাপীয় রেখাকে এই কারণেই সম এনট্রপি রেখা বলা হয়, কারণ রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপের কোনো তারতম্য হয় না, ফলে এনট্রপিরও কোনো পরিবর্তন হয় না, তাই এটাকে আমরা এক কথায় সম এনট্রপি রেখা বলতে পারি। থার্ড প্রশ্ন, উদ্দীপকে এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। তাপের ক্যালকুলেশন আমরা চলে যাব। প্রশ্নে খেয়াল করো, প্রথম এই প্রক্রিয়ায় বলা হয়েছিল 0 ডিগ্রি সেলসিয়াস এর পানি থেকে আমরা বাষ্পে রূপান্তর করব। বাষ্পে রূপান্তর করতে হলে ডেফিনেটলি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে দুইটা ধাপে আমার কাজটা হবে। ফার্স্ট অফ অল 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, সেই পানি আবার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে। দুইটা স্টেজে কাজ হচ্ছে। আমরা তাপ নির্ণয় করব, সেটাও দুইটা স্টেজে করব। প্রথমত 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি যদি আমরা পরিণত করতে চাই, তার জন্য প্রয়োজনীয় ইকুয়েশনটা হবে dq ইকুয়ালস ms del t। dq ইকুয়ালস ms del t। ভ্যালুগুলো কী কী দেওয়া আছে, ভর m2 কেজি দেওয়া আছে। তাপমাত্রার পার্থক্য যেহেতু বলছি, এখানে ডিগ্রি সেলসিয়াস থেকে সরাসরি ক্যালভিন লিখতে পারি। 100 থেকে 0 যেহেতু তাপমাত্রার পার্থক্য, সেটা 100 ডিগ্রি সেলসিয়াস ওর 100 ক্যালভিন। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। দেখো, এই ক্ষেত্রে যেহেতু পানি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি নিচ্ছি, অবস্থার কোনো রূপান্তর হচ্ছে না, পানিই থাকছে, তাহলে সেক্ষেত্রে আমার সুপ্ত তাপ ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা মান বসিয়ে দিই, তাহলে প্রথম ধাপে আমাদের কৃত কাজের পরিমাণ দাঁড়ায় 8.4 × 10⁵ জুল। তোমরা ম্যাথগুলো ফলো করার আগে প্রশ্নটা খাতায় লিখে নেবে, তারপর পুরো ম্যাথটা ফলো করবে। এরপরে অংশে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কী করছি, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করছি। এখন কিন্তু অবস্থার রূপান্তর হচ্ছে, পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আমরা জানি অবস্থার রূপান্তর যখন হয় তখন সেটা আপেক্ষিক সুপ্ত তাপের দ্বারা হয়, কাজে এক্ষেত্রে সুপ্ত তাপের কনসিডারেশন করতে হবে। সেক্ষেত্রে ইকুয়েশনটা আমরা যেটা অ্যাপ্লাই করব, dq ইকুয়ালস mLV, যেখানে LV বাষ্পীভবনের ভ্যাপোরাইজেশনের যে সুপ্ত তাপ, সেটা ভ্যালু বসিয়ে আমরা কৃত কাজের পরিমাণ পেলাম 4.52 × 10⁶ জুল। তাহলে এই প্রক্রিয়ায় আমরা দুইটা স্টেজে মোট প্রয়োজনীয় তাপ কি পেলাম, dq1 dq2 যদি যোগ করি, টোটাল যে তাপটা পাচ্ছি সেটা হচ্ছে 5.36 × 10⁶ জুল।
এই প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ আমরা হিসেব করলাম। যদি একইভাবে বি প্রক্রিয়ার জন্য মোট প্রয়োজনীয় তাপ আমাদের নির্ণয় করতে বলা হয়, আশা করি আমরা করতে পারবো। দেখো সেখানে কিন্তু দুইটা স্টেপ ফলো করার প্রয়োজন হবে না, কারণ বি প্রক্রিয়ায় বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করব। পানি জাস্ট টেম্পারেচার চেঞ্জ হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে। তাহলে একটা স্টেপ ফলো করলেই আমাদের জন্য হবে। যদি এরকম আসে যে এ এবং বি প্রক্রিয়ায় তাপের তুলনা করো প্রয়োজনীয় তাপের, তাহলে বি প্রক্রিয়ায়ও আমরা একইভাবে তাপটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আবার বলছি একটু খেয়াল করো, এই টাইপসের ম্যাথগুলো একটু এলাবোরেটেড হয়, কিন্তু একবার যদি স্টেপগুলো বুঝতে পারো, ধরতে পারো, তাহলে আশা করি প্রবলেম হবে না। প্রথম ধাপে ছিল এই প্রক্রিয়ায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে কনভার্ট করছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, এবং আবার সেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হবে। তাহলে সেই দুই স্টেপে আমরা কাজটা কমপ্লিট করলাম। এই হলো আমাদের প্রয়োজনীয় তাপের নির্ণয় প্রক্রিয়া। সেকেন্ড অংশটা ছিল বা ফোর্থ কোয়েশ্চেন ছিল আমাদের, কোন প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি? আমরা জানি বিশৃঙ্খলা বলতে মূলত এনট্রপিকেই বোঝানো হয়। তার মানে কোন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন সেটা বের করলেই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। প্রথমত এই প্রক্রিয়া যেহেতু আমার প্রয়োজনীয় তাপ নির্ণয় করতে একটু আগে দেখেছি আমরা দুইটা স্টেপ ফলো করতে হচ্ছে, তাহলে এনট্রপি নির্ণয় করার সময়ও দুইটা স্টেপই আমাদের ফলো করতে হবে। প্রথমে এই প্রক্রিয়ায় 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে? এনট্রপির দুইটা সমীকরণ আছে, তোমরা দেখেছো আশা করি। একটা সমীকরণ হচ্ছে যদি তাপমাত্রার পার্থক্য হয় সেক্ষেত্রে, আরেকটা সমীকরণ হচ্ছে তাপমাত্রার কোনো পার্থক্য না থেকে একই টেম্পারেচারে যদি অবস্থা পরিবর্তন হয় সেক্ষেত্রে। এখন আমরা যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিয়ে যাচ্ছি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে আদি তাপমাত্রাটাকে T1 0 ডিগ্রি সেলসিয়াস হলে T2 হবে 100 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ক্যালভিনে কনভার্ট করলাম। তার জন্য এনট্রপির যে সমীকরণ সেটা হচ্ছে T1 T2 এই লিমিটের মধ্যে dQ/T, একে আমার ইন্টিগ্রেট করতে হবে। dQ আমরা জেনেছি একটু আগে ইকুয়েশনটা, dQ সমান ms dt। তাহলে ms এই ভ্যালুগুলো ফিক্সড টেম্পারেচারের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, যেহেতু সেটাকে ভেতরে রেখে বাকি মানগুলো বাইরে নিয়ে আসলাম। dt/t বা 1/t dt, এটাকে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী দাঁড়ায় ln t। সূত্রটা আগেও দেখেছি আমরা যে 1/x dx, তার যদি ইন্টিগ্রেশন করি সেটা হয় ln x। ঠিক একইভাবে 1/t dt তার ইন্টিগ্রেশন করলে হবে ln t। লিমিট বসাও, ln t2 মাইনাস ln t1, ভ্যালুগুলো বসাও। এক্ষেত্রে এনট্রপির পরিমাণ পাচ্ছি 261.7 জুল পার ক্যালভিন। এনট্রপির একক হচ্ছে জুল পার ক্যালভিন, কারণ ইকুয়েশনটা হচ্ছে তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা। এই হলো এই প্রক্রিয়ায় প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন। দ্বিতীয় ধাপ কী ছিল? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি টেম্পারেচার সেম থাকছে, শুধু অবস্থা রূপান্তর হচ্ছে। কাজে তার জন্য এনট্রপির যে সেকেন্ড ইকুয়েশন আছে সেটা আমরা অ্যাপ্লাই করব, dQ/T, সেই ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। তাহলে dQ যেহেতু সেকেন্ড প্রসেস, এটাকে আমরা dQ2/T2 হিসেবে চিহ্নিত করলাম। মানগুলো বসাই, তাহলে মানগুলো দাঁড়ায় আমার, মানগুলো বসানোর পরে এনট্রপির পরিবর্তনের ভ্যালু দাঁড়ায় 12,117.96 জুল পার ক্যালভিন, 12,117.96 জুল পার ক্যালভিন। দুইটা স্টেজে আমরা এনট্রপির পরিবর্তন পেলাম এই প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ায় মোট এনট্রপির পরিবর্তন কত পাচ্ছি? 261.7 এবং 12,117.96, এই দুটো যদি অ্যাড করি টোটাল এনট্রপির পরিবর্তন দাঁড়ায় 14,739.66 জুল পার ক্যালভিন।
এই প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তন বা বিশৃঙ্খলা আমরা নির্ণয় করলাম। এবার বি প্রক্রিয়ায় যেহেতু আমরা একটা স্টেজে কাজ হবে, এই প্রক্রিয়ায় যেরকম 2টা স্টেজে কাজ করেছি অতটা এলাবোরেট হবে না এই প্রক্রিয়াটা। বি প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে জাস্ট কনভার্ট করব। আবারও দেখো টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হচ্ছে, তাহলে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করব? টেম্পারেচার ডিফারেন্স রিলেটেড যে ইকুয়েশনটা, T1 প্রাইম এক্ষেত্রে 10 ডিগ্রি সেলসিয়াস, T2 প্রাইম 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার ইন্টিগ্রেশনের যে ইকুয়েশনটা হবে T1 থেকে T2 লিমিটের মধ্যে DQB, যেহেতু বি প্রক্রিয়ায় করছে কাজটা, তাকে আমরা ইন্টিগ্রেট করব। DQB সমান লিখতে পারি MS DT, MSকে বাইরে নিয়ে আসলাম, থাকলো লন T। আগের মতো ইন্টিগ্রেশন যদি করি DT বাই Tকে, ভ্যালুগুলো বসালাম, লিমিট বসালাম, মান বের করলাম ক্যালকুলেশনের পরে, সেটা দাঁড়ায় 5798.76 জুল পার কেলভিন। তাহলে এবার 2টা প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন যদি আমরা কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বেশি, তার মানে এই প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বেশি হবে। কারণ আমরা জানি যে প্রক্রিয়ায় এনট্রপি যত বেশি হবে, সে প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তত বেশি হবে। তাহলে এই প্রশ্নটা আবার বলছি একটু এলাবোরেটেড টাইপ কোয়েশ্চেন হলেও, এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি তোমরা বোর্ড কোয়েশ্চেন ফলো করো দেখবে বারবার এসছে। তো ফর্মেট ধরে, একটা ফিক্সড ফর্মেট ধরে বুঝে একটু কিছু ম্যাথ করার চেষ্টা করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অবশ্যই হাতে কলমে কাজ করতে হবে, ম্যাথগুলো করে বুঝে দেখতে হবে, নিজে ট্রাই করতে হবে, তারপরই ক্লিয়ার হবে। আমি জাস্ট বলে গেলাম, সেটা দেখে গেলে মনে হবে যে হয়তো পারবো, সহজ লাগবে, বাট নিজে করতে গেলেই বুঝবে কোথায় প্রবলেম হচ্ছে, তারপর সেটা নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা ছিল আমাদের এনট্রপি রিলেটেড ম্যাথ। আমরা যে প্র্যাকটিস করছিলাম তাপগতিবিদ্যার চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে, লাস্ট কোয়েশ্চেন ছিল এটাই। গত ক্লাসে তোমাদেরকে আমি 2টা প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, 2-1জন রেসপন্স করেছো যে তোমরা কাজ করেছো। কাজটা কিন্তু সবার জন্যই দেওয়া, সকল স্টুডেন্টদের জন্যই দেওয়া হোমওয়ার্কটা। তো ক্লাস যারা ফলো করছো তারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে সেটা শো করার চেষ্টা করবে, এবং যারা ক্লাস ফলো করছে না তাদেরকেও একটু কাইন্ডলি ইনফর্ম করার চেষ্টা করবে। ঠিক আছে, হোমওয়ার্কসে চলে যায়। আজকের ক্লাসে আমি আরও 2টা সৃজনশীল প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে দেব তোমাদের। গত ক্লাসের কাজগুলো সহ আজকের কাজগুলো সহ একটা অ্যাসাইনমেন্ট আকারে তোমরা রেডি করার চেষ্টা করবে, অ্যাসাইনমেন্ট ফর্ম্যাটে রেডি করার চেষ্টা করবে। আর এখনকার জন্য কমেন্ট বক্সে তোমরা কী কাজ করছো, কতটুকু করেছো, সেটা একটু শেয়ার করবে। আচ্ছা, প্রশ্নে চলে যাই। দেখো, একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে। ক নম্বর প্রশ্ন, এনট্রপি কাকে বলে? খ নম্বর প্রশ্ন, সিপি ইজ গ্রেটার দেন সিভি কেন হয়? জিনিসগুলো সব আমরা জেনেছি। গ নম্বর প্রশ্ন, ইঞ্জিনটির দক্ষতা 45.4% পাওয়ার জন্য, ধরলাম আমরা ইঞ্জিনের দক্ষতা 45.4% হবে, তার জন্য গ্রাহকের তাপমাত্রা কত হতে হবে? উৎসের তাপমাত্রা প্রশ্নে দেওয়া আছে, দক্ষতা বলে দেওয়া হয়েছে, জাস্ট ইকুয়েশন ফলো করলে আমরা গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এই প্রশ্নটা করবে। লাস্ট প্রশ্ন, ঘ নম্বর প্রশ্ন, একই পরিমাণ প্রসারণের জন্য উদ্দীপকের কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে? উদ্দীপকের 2টা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে সেটা আশা করি আমরা নির্ণয় করতে পারবো, নির্ণয় করবে, এবং সেটা কী রেজাল্ট পাও সেটা আমাকে জানাবে, শেয়ার করবে। এই হচ্ছে একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন আজকের ক্লাস রিলেটেড। সেকেন্ড প্রশ্ন, একটি পরীক্ষায় 84 কিলোজুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করা হলো। তাপের পরিমাণ বলা আছে
আর 30°C তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করা হলো। অপর একটি পরীক্ষায় নির্দিষ্ট পরিমাণ তাপ সরবরাহ করে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করা হলো। প্রথম প্রক্রিয়ার তাপ সরবরাহ করে 30°C তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করা হলো। দ্বিতীয় পরীক্ষায় নির্দিষ্ট পরিমাণ কী পরিমাণ তাপ সরবরাহ করা হচ্ছে সেটা বলা হলো না। নির্দিষ্ট পরিমাণ তাপ সরবরাহ করে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে কনভার্ট করা হলো। পানির আপেক্ষিক তাপ বলা আছে এবং পানির বাষ্পীভবনের যে আপেক্ষিক সুপ্ত তাপ সেটাও বলা আছে। এখন তোমাদের কাজ হবে প্রথম প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, যে প্রথম প্রক্রিয়ায় পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছিল, তাপমাত্রার পরিবর্তনটা তোমরা একটু বের করবে। এবং দ্বিতীয় প্রক্রিয়ায় অর্থাৎ লাস্ট প্রশ্নে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ বেশি হবে, এনট্রপির পরিমাণ নির্ণয় করতে হবে। এনট্রপি রিলেটেড ম্যাথ আমরা একটু আগেই দেখেছি, তো সেই প্রসিডিউরটা ফলো করে কোন প্রক্রিয়ায় এনট্রপির পরিমাণ বেশি হবে সেটা তোমরা নির্ণয় করবে। এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রইল। আগের দুটি প্রশ্নের সাহায্যে সাথে সাথে এই দুটি প্রশ্ন সলিউশন করার চেষ্টা করবে। আগের ক্লাসগুলো এবং ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো বোঝানোর চেষ্টা করেছি সেটা যদি বুঝতে পারো, আশা করি তোমরা এই দুটো ম্যাথ এবং আগের দুটি ম্যাথ, আগের ক্লাসে যে দুটি ম্যাথ হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা বুঝতে পারার কথা। ঠিক আছে, তো এই ম্যাথগুলো হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। ক্লাস লেকচার যেগুলো বলা হয়েছে এর আগে, থিওরি বেসড যে লেকচারগুলো আমি কমপ্লিট করেছি বা স্যারও দেখিয়েছেন তোমাদের, কোথাও কোনো প্রবলেম থাকলে ক্লাসগুলো আবার ফলো করার চেষ্টা করবে। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে, যদিও এরপর অনেক দিন ক্লাস অফ থাকছে, কোনো ক্লাস ডেলিভার করব না আমরা, বাট প্রশ্ন তোমরা শেয়ার করতে পারো সবসময়ই। যে কোনো ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার রিলেটেড করতে পারো। তো আশা করি বাসায় স্টাডি করবে তোমরা, সময় যেটা পাচ্ছ সেটা কাজে লাগাবে। চ্যাপ্টারগুলো ফার্দার আবার রিপিট করার প্রয়োজন হবে না, তোমরা ভালোভাবেই এগুলো প্র্যাকটিস করবে, স্টাডি করবে। ঠিক আছে, তো বন্ধে সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, নিজেদের যত্ন নিবে, লেখাপড়ার যত্ন নিবে, পরিবারের খেয়াল রাখবে, সবাই সবার জন্য দোয়া করবে। ঠিক আছে, ভালো থেকো তাহলে, খোদা হাফেজ।